প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর্থিক অবস্থার বিবরণী পরে আর্থিক বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ যেটা আছে সেটা করতে হয়, তোমরা জানো। অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের ধারাবাহিকতা আজও নতুন একটি অঙ্ক তোমাদের দেখাবো। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত সৌরভ কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী অন্যান্য তথ্যাবলী নিম্নে বর্ণিত হলো। দায়ের পাশে আছে শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি আছে 40,000, রক্ষিত আয় বিবরণীর জের আছে 20,000, 10% ঋণপত্র আছে 1 লক্ষ, বিবিধ পাওনাদার আছে 30,000, প্রদেয় বিল আছে 10,000। এসবগুলোর যোগফল আছে 4 লক্ষ। সম্পত্তির পাশে আছে সুনাম 40,000, ভূমি ও দালার কোঠা 1 লক্ষ, কলকবজা 1,50,000, আসবাবপত্র আছে 20,000, মজুত পণ্য আছে 30,000, বিবিধ দেনাদার আছে 50,000, আর হাতে নগদ আছে 10,000। তো এই ক্ষেত্রে সবগুলোর যোগফল 4 লক্ষ টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে মোট বিক্রয় আছে 5 লক্ষ টাকা, যার 25% হচ্ছে বাকিতে। মোট লাভ ও নেট লাভ সেটা হলো কর বাদ দেওয়ার পরে 1 লক্ষ টাকা ও 20,000 টাকা। আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ধারে বিক্রয়ের পরিমাণ, চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত, মোট লাভ ও নেট লাভ অনুপাত, আর আরেকটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। তো এক্ষেত্রে প্রথমে ধারে বিক্রয়, যেহেতু কোয়েশনে ফিক্স করে বলা আছে, মোট বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা, যার 25% হচ্ছে বাকিতে। তো বাকিতে এবং ধারে একই কথাই। তো ধারে বিক্রয়ের পরিমাণ 5 লক্ষ টাকার আমরা 25% হিসেব করব। 25% যদি হিসাব করে থাকি তাহলে টাকার অ্যামাউন্ট হবে 1,25,000 টাকা। এটাই হচ্ছে ধারে বিক্রয়ের পরিমাণ। খ নং কোয়েশ্চেনে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করে দেখাতে হবে। তো চলতি অনুপাত বের করতে গেলে আমাদেরকে প্রথমত চলতি সম্পত্তির পরিমাণ বের করতে হবে এবং চলতি দায়ের পরিমাণ বের করতে হবে। চলতি সম্পদ বের করতে চাইলে আমরা মজুত পণ্য লিখব, তারপর হচ্ছে বিবিধ দেনাদার আছে, আর হাতে নগদ আছে। এই তিনটি একসাথে যদি যোগ করি তাহলে চলতি সম্পত্তির পরিমাণ পেয়ে যাব। এক্ষেত্রে মজুত পণ্য আছে 30,000 টাকা, বিবিধ দেনাদার আছে 50,000 টাকা, আর হাতে নগদ আছে 10,000 টাকা। একসাথে যদি এখন যোগ করি, যোগ করলে পাবো 90,000 টাকা। এরপর সেই চলতি দায়ের অংশে চলতি দায়ে বিবিধ পাওনাদার আছে 30,000 আর প্রদেয় বিল আছে 10,000। যদি একসাথে আমরা যোগ করি তাহলে পাবো 40,000 টাকা। তো এটা হচ্ছে চলতি দায়ের অংশ। এখন আমরা চলতি অনুপাত বের করতে চাইলে তাহলে এই চলতি সম্পদের টাকা এবং চলতি দায়ের টাকা যদি বসিয়ে দিই সূত্রের মধ্যে তাহলেই বের হয়ে যাবে। তাহলে কিভাবে সেটা, যেমন এখানে চলতি সম্পত্তির পরিমাণ আছে 90,000 টাকা আর চলতি দায়ের টাকা আছে 40,000। এই অংশের মধ্যে যদি আমরা বসাই তাহলে পাবো 90,000কে 40,000 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 2.25। পরের অংশে ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে, তাহলে তোমরা চলতি অনুপাতের পরিমাণ বের করতে পারবে। এরপর আসি তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের দুইটি সূত্র দেখা যায়, একটা হচ্ছে তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায়,
আরেকটা হচ্ছে তড়িৎ সম্পদ বাই চলতি দায়। তোমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে। কিছু কিছু হিসাব বিশারদ মনে করেন যে তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দ্বারা ভাগ করলে পারফেক্ট হয়। যেমন সেখান থেকে চলতি দায় থেকে যদি আমরা ব্যাংক জমা অতিরিক্ত মাইনাস করে দেই তাহলে সেক্ষেত্রে তড়িৎ দায় পাওয়া যায়। আবার কেউ কেউ মনে করেন যে না, যে তড়িৎ দায় দিয়ে ভাগ না করে আমরা চলতি দায় দিয়ে ভাগ করে দেব। তো দুইটি প্রচলিত আছে। এখন আজকের অঙ্কে তোমাদের দেখানো হচ্ছে যে তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দিয়ে ভাগ করলে কীভাবে করতে হয়। তখন তড়িৎ অনুপাত বের করতে গেলে তড়িৎ সম্পদ পরিমাণ আগে বের করতে হবে এবং তড়িৎ দায়েরও পরিমাণ বের করতে হবে। তড়িৎ সম্পদ বের করার সূত্র হচ্ছে চলতি সম্পত্তি থেকে মাইনাস মজুত পণ্য আর অগ্রিম খরচাবলী যদি থাকে তাহলে সেটাও মাইনাস করতে হবে। যেহেতু এই অঙ্কের মধ্যে অগ্রিম খরচাবলী নেই, শুধু আমরা মজুত পণ্যের টাকা মাইনাস করে দেব। তাহলে এক্ষেত্রে টাকার পরিমাণ পাচ্ছি ৬০,০০০ টাকা। তো তড়িৎ সম্পত্তি হলো চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য, অর্থাৎ এক্ষেত্রে ৬০,০০০ টাকার পরিমাণ দাঁড়াবে। আর তড়িৎ দায় যদি বের করতে চাই তাহলে চলতি দায় থেকে আমরা ব্যাংক জমাতিরিক্ত টাকা মাইনাস করব। তো ব্যাংক জমাতিরিক্ত এখানে নেই, সুতরাং চলতি দায় এবং তড়িৎ দায় এখানে সেম হবে। তোমরা যখন সূত্রটি লিখবে তখন সেক্ষেত্রে তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায়ও লিখতে পারো। এই ক্ষেত্রে যেহেতু এখানে ব্যাংক জমা অতিরিক্ত নেই, তো ৪০,০০০ থেকে যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত না থাকার কারণে ৪০,০০০ টাকাই হবে তড়িৎ দায়। তো এক্ষেত্রে মান যদি আমরা বসিয়ে দিই, এক্ষেত্রে মান বসালে তাহলে পাবো ৬০,০০০কে ৪০,০০০ দিয়ে যদি ভাগ করি তাহলে ১.৫০ অথবা ১.৫ লিখতে পারো, ইস্টু দিয়ে ১ দিয়ে দেবে, তাহলে পেয়ে যাবে তড়িৎ অনুপাতের পরিমাণ। গণ কোয়েশ্চেনে মোট লাভ ও নেট লাভ অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত বের করতে হবে। মোট লাভ অনুপাত বের করার জন্য আমাদেরকে মোট লাভ আর নেট বিক্রয়ের পরিমাণ জানা থাকা লাগবে। তো এখানে মোট লাভের পরিমাণ যদি আমরা হিসেব করি তাহলে মোট লাভ আমরা পাবো ১,০০,০০০ টাকা, আর নেট বিক্রয়ের পরিমাণ হচ্ছে, যেহেতু কোয়েশ্চেন দেওয়া আছে ৫,০০,০০০ টাকা, এই অংশটা আমরা বসিয়ে দেবো, ইন্টু দেবো ১০০। সূত্রের ১০০ আছে, যেহেতু পার্সেন্ট আকার এটা বের হবে। তো ১,০০,০০০কে ১,০০,০০০ সাথে যদি আমরা ১০০ দিয়ে প্রথমে গুণ করি আর ৫,০০,০০০ দিয়ে ভাগ করি তাহলে পাবো 20%। এটা হচ্ছে মোট লাভ অনুপাত। ঠিক তেমনি নিট লাভ অনুপাত বের করতে গিয়ে আমাদের কর বাদ নিট লাভ কোয়েশ্চেনে দেওয়া আছে, এই অংশটুকু আমরা লিখব। কর বাদ নিট লাভকে আমরা নেট বিক্রয় দিয়ে ভাগ করব, ইন্টু দেবো ১০০। তাহলে এখানে হিসাবের সুবিধার্থে প্রথমত আগে গুণের কাজটি করে নেবে, পরে ভাগ করবে। তাহলে এই কর বাদ নিট লাভ আছে ২০,০০০ টাকা, নেট বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা। ২০,০০০ গুণ ১০০ করো আর ৫,০০,০০০ দিয়ে যদি ভাগ করো তাহলে 4% পেয়ে যাবে। এভাবে তোমরা নিট লাভ অনুপাত বের করবে। এরপর আসি মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত বের করতে গেলে আমাদেরকে আগে থেকে কিছু মান বের করে নিতে হবে, যেমন মালিকানা তহবিলের পরিমাণ বের করতে হবে। তো এক্ষেত্রে মালিকানা তহবিলের পরিমাণ বের করতে গেলে আমাদের জানতে হবে মালিকানা তহবিলে কী কী বসে। যেমন এই অংশের মধ্যে আছে শেয়ার মূলধনের টাকা, সাধারণ সঞ্চিতির টাকা আর রক্ষিত আয় বিবরণীর যেটা আছে। শেয়ার মূলধনের টাকা আছে ২,০০,০০০ টাকা, সাধারণ সঞ্চিতি আছে ৪০,০০০, আর রক্ষিত আয় বিবরণী যার আছে ২০,০০০ টাকা। যদি একসাথে যোগ করি তাহলে পাবো ২,৬০,০০০ টাকা। এই ২,৬০,০০০ টাকা হচ্ছে মালিকানা তহবিল। এই ২,৬০,০০০ টাকাই আবার এখানে আমরা বসিয়ে দেবো। এরপর সে স্থির খরচযুক্ত লিখতে পারো বা স্থির ভরযুক্ত যে অংশটুকু আছে সেটা হচ্ছে, যেমন যেটার মধ্যে তোমার পার্সেন্ট সহকারে দীর্ঘমেয়াদী দায় থাকে, অর্থাৎ এগুলোর মধ্যে সুদ আমাদের ভবিষ্যতে দিতে হয়, এরকম এন্ট্রিগুলো সাধারণত স্থির ভরযুক্ত তহবিল হিসেবে বসে। তাহলে সেই অংশের মধ্যে 10% ঋণপত্র, এটার মধ্যে পার্সেন্ট দেওয়া আছে। তো পার্সেন্ট দেওয়ার কারণে আমরা বলতে পারি যে এই অংশের মধ্যে আমাদের সুদ পরিশোধ করতে হবে। তো যেহেতু সুদ দিতেই হবে তাহলে এটা অবশ্যই স্থির একটি খরচ। সেক্ষেত্রে এই 10% ঋণপত্র ১,০০,০০০ টাকা, সেটা আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দেব। এখন এই ২,৬০,০০০কে যদি আমরা ১,০০,০০০ দিয়ে ভাগ করি তাহলে পাবো ২.৬। পরের অংশ ইস্টু দিয়ে ১ দিয়ে দেবে। তাহলে আমরা সূত্রগুলো কী কী পেলাম একটু দেখো। প্রথম অবস্থায় ধারে বিক্রয়ের পরিমাণ কোয়েশ্চেনে দেয়া আছে
এই অংশের মধ্যে যে 25% বাকিতে, তো সেই অংশটুকু দিয়ে বের করলাম। খ নাম্বারে পেলাম চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ বাই চলতি দায়। তড়িৎ অনুপাতের সূত্র পেলাম তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়ও লিখতে পারো অথবা চলতি দায় লিখতে পারো। আর মোট লাভ অনুপাত মোট লাভ বাই নেট বিক্রয় ইন্টু হচ্ছে 100। নেট লাভ অনুপাত কর বাদ নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু হচ্ছে 100। আর মূলধন গিয়ারিং অনুপাতে মালিকানা তহবিলকে স্থির ভরযুক্ত বা স্থির খরচযুক্ত যে নামে লেখো তহবিল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব এই সৃজনশীলের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা এই অংশটুকু বাসায় ভালো করে করবে, এটি তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।